বলমু ভাবছিলাম, পরে মনে ছিল না। আসি আমি। আপু, তোমাদের সাথে কথা হবে, কিছু মনে করো না। আমাকে যেতে হবে বলেই তাড়াতাড়ি চলে যায় আয়াত। অভি আয়াতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে। সাবধানে যাও। নীলাদ্র এতক্ষণ আয়াতের দিকে তাকিয়েছিল। নীলাদ্র আয়াতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খাবারের অর্ডার করে। আয়াতের সাথে সাথে শুভ, তিথি, রকি ক্লাসে চলে যায়। আয়াত ক্যান্টিন থেকে বেরিয়ে কলেজের গেটের সামনে যেয়ে রিকশার জন্য অপেক্ষা করতে থাকে। তখনই ওর সামনে একটা ব্ল্যাক গাড়ি এসে থামে। আনহাবকে গাড়ি থেকে নামতে দেখে আয়াত বলে। স্যার আপনি? আনহাব আয়াতের দিকে মুচকি হেসে বলে। হ্যাঁ আমি। তোমার কোনো সমস্যা না হলে আমি তোমাকে ড্রপ করে দেই। না স্যার, তার কোনো দরকার নেই, আমি রিক্সা করে চলে যেতে পারবো। এই দুপুরে তুমি রিক্সা পাবে না, আমি তোমাকে ড্রপ করে দিই। আয়াত কিছু একটা ভেবে আনহাফের গাড়িতে উঠে বসে। আনহাফ আয়াতের সিট বেল্ট বেঁধে দেয়। আনহাফ নীরবতা কাটিয়ে সামনের দিকে তাকিয়ে। তোমার কি মন খারাপ? আয়াত বাইরে থেকে দৃষ্টি সরিয়ে আনহাফের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। আনহাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে না, কিছু হয়নি। আনহাফ তখনই গাড়ির ব্রেক থামায়। আয়াত অবাক চোখে আনহাফের দিকে তাকায়। আনহাফ আয়াতকে অবাক করে। আইসক্রিম খাবে আয়াত? আয়াতকে আনহাফ কোনো কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি থেকে নেমে একটা আইসক্রিম নিয়ে এসে আয়াতের হাতে ধরিয়ে দিয়ে আবারও গাড়ি চালাতে থাকে। এদিকে আয়াত আনহাফের কর্মকাণ্ড দেখে বিস্ময়ে হা হয়ে যায় এবং অতিরিক্ত বিস্ময়ে কোনো কিছু ঠিক করতে পারছে না। সে এক ঘোরের মধ্যে আছে। আয়াত এখনও একইভাবে বসে থাকতে দেখে আনহাফ আয়াতের উদ্দেশ্যে সামনে তাকিয়ে শান্ত গলায় বলল। আইসক্রিমটা গলে যাবে, খাও। গাড়িতে আয়াত ও আনহাফের মধ্যে আর কোনো কথা হয়নি। আয়াতের বাসায় আনহাফ আয়াতকে নামিয়ে দেয়। আয়াত আনহাফের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, থ্যাঙ্কস স্যার। ওয়েলকাম। বলেই আনহাফ গাড়ি নিয়ে চলে যায়। আয়াত বাসায় ঢুকতে ঢুকতে নীলাদ্রের কথা ভাবতে থাকে। নিচে মায়ের সাথে কথা বলে রুমে এসে গোসল শেষ করে নামাজ পড়ে রেডি হয়ে নানুর বাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। আয়াতের বাসা থেকে ও নানুর বাসায় আসতে আধা ঘন্টা লাগে। আয়াতের নানা নানি কেউ নেই। বাসায় ঢুকে আয়াতের মামি আয়াতকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? আমার মাকে দেখে কি আমি খারাপ থাকতে পারি? পিছন থেকে ওর মামা বলে ওঠে। আয়াত মুচকি হেসে মামাকে গিয়ে জড়িয়ে ধরে বলে, কেমন আছো মামা? ভালো মা, তুই? ভালো। রুবিনা বেগম তার ভাইয়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে। কেমন আছিস? ভালো আপা, তুই? ভালো। তুমি কেমন আছো আমিনা? ভালো আপা। কেমন আছেন দুলাভাই? ভালো। তখনই আয়াতের ছোট ছোট দুই মামাতো ভাই বোন আব্দুল এবং হাফসা আয়াতকে জড়িয়ে ধরে। কেমন আছো আপি? ভালো, তোরা? ভালো। আয়াত হাফসা ও আব্দুলের সাথে দুষ্টুমি করতে থাকে। তারপর তারা দুপুরের সময় লাঞ্চ করে। আয়াতরা ওর মামার বাসায় রাতের ডিনার করে বাসায় ফেরে। আয়াত নিজের রুমে আসতেই একটা মেসেজ আবার কাব্য চৌধুরীর আইডি থেকে। ওই দূরে চলো না, নীল আকাশে হারিয়ে যায়, তোমার হাতটি ধরে। মেসেজের অপর প্রান্তের মানুষটি বড্ড খুশি, কেননা তার মনের মানুষ তার খুব কাছে আছে। সে জোরে জোরে চিল্লিয়ে ওঠে, আমি তোমাকে খুব তাড়াতাড়ি নিজের করে নেব, তুমি শুধু আমার, আর কারো না। এদিকে আয়াত মেসেজটি দেখে নীলাদ্রের কথা মনে পড়ে, তাই মোবাইলটা ছুঁড়ে মারে বিছানায়। ধুর, আমার কেন মন খারাপ লাগছে, ও যেটা খুশি করুক। বলেই মন খারাপ করে ঘুমিয়ে যায়। রুবিনা বেগম আয়াতকে উঠতে না দেখে রান্নাঘর থেকে আসে আয়াতের রুমে। তুই এখনো ঘুমাস? ওঠ তাড়াতাড়ি। কয়টা বাজে? হ্যাঁ, কলেজে যাবি না? নামাজ নাই, পড়া নাই, শুধু ঘুরে বেড়াই। এইভাবে দিন চাইবো? হ্যাঁ কি রে? আয়াত বিরক্ত নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে। কয়টা বাজে? হ্যাঁ, আমার নামাজ, শুধু ঘ্যান ঘ্যান করো। রুবিনা বেগম রেগে আয়াতের পিঠে থাপ্পড় দেয়। আমি ঘ্যান ঘ্যান করি? আমায় ছাড়া তো আপনাদের কারো চলে না। আবার বড় বড় কথা। 8:30 বাজে, ওঠ। আয়াত টাইম শুনে লাফ দিয়ে ওঠে ঘুম থেকে আর তাড়াতাড়ি কলেজের ড্রেস নিয়ে ওয়াশরুমে যায় রেডি হতে। এদিকে রুবিনা বেগম রান্নাঘরে গিয়ে বলতে থাকে, নামাজ নাই তাই তোর কোনো পড়া নাই, ইন্টারে পড়স, এটা মাথায় নাই? রেজাল্ট খারাপ করলে দেখিস মায়ের খাবি, আর বিয়া দিয়ে দিব। আয়াত রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিচে এসব কথা শুনে বলে, আমার রেজাল্ট ভালো হবে, খাবার দাও। হ্যাঁ, এটাই তো পারস তর্ক করতে আর অর্ডার করতে। তুমি দিবা নাকি জামুগা? নে খাই, পুরোটা খেয়ে যাবি। খাওয়া শেষ, আমি যাই। সাবধানে যাস আর এদিক ওদিক দেখে যাস। আচ্ছা। আয়াতকে আসতে দেখে শুভ এগিয়ে আসে। তোর এতক্ষণ লেট হলো কেন? আর 10 মিনিট আছে ক্লাস শুরু হওয়ার। আরে ঘুম থেকে উঠতে দেরি হই স্যার। বই থাম,
পরে কইস, আগে তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাইবেও। চল। ওরা কোনো মতে কলেজের গেটে ঢুকে দেখে 9টা বাজে। এটা দেখেই সবগুলো দৌড়ে ক্লাসে ঢোকে। আয়াত হাঁফাতে হাঁপাতে বলে, স্যার আসার আগে আজকে ক্লাসে আসছি, উফ কি শান্তি। তখনই আনহাব ক্লাসে ঢোকে। বোর্ডে কেমিস্ট্রি বুঝতে থাকে। আয়াত বাইরে জানালা দিয়ে নীলাদ্রকে খুঁজতে থাকে। নীলাদ্ররা প্রায়ই ক্লাসের সামনে দিয়ে যায়। আনহাব আয়াতকে কোনো কিছু ভাবতে দেখে ওর সামনে যায়। কোন ধ্যানে আছো তুমি? আয়াত আনহাবকে সামনে দেখে বেঞ্চ থেকে উঠে যায়। সরি স্যার। ক্লাসে মনোযোগ দাও। জি জি। আনহাব ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে আবার ক্লাসে আসে। আয়াত, তুমি আমার রুমে আসো। জি জি। আয়াত তাড়াতাড়ি আনহাফের পিছন পিছন যেতে থাকে। তখনই নীলাদ্রকে সামনে থেকে আসতে দেখে নীলাদ্র ও সামনের দিকে তাকাতেই দেখে আয়াত আনহাফ স্যারের পেছনে পিছনে যাচ্ছে। দুজনের চোখে চোখ পড়ে যায়। আয়াত চোখ নামিয়ে আনহাফের রুমে ঢুকে যায়। স্যার আমায় কেন ডাকছেন? বসো চেয়ারে। সেই কখন থেকে বসে আছি, কিছু বলছেন না। আজব লোক তো, আমায় ডেকে কিছু বলে না। কি বলছো বিড়বিড় করে? আনহাফের দিকে চমকে তাকায় আয়াত। দেখে আনহাফ ওর দিকে তাকিয়ে আছে। দেখে চোখ নামিয়ে নেয়। তা দেখে আনহাফ মুচকি হাসে। তুমি চিত্রগুলো এঁকে আনবে কাল। আয়াত আনহাফের থেকে চিত্রগুলোর কপি নিয়ে রুম থেকে বের হয়। এদিকে নীলাদ্র আয়াতকে আনহাফের রুমে যেতে দেখার পর থেকেই ওখানে দাঁড়িয়ে আছে। কি করছে এতক্ষণ ধরে ও? স্যারের সাথে ওর কি এত কথা? কালকেও দেখলাম স্যার ওকে গাড়ি দিয়ে যেতে। বলে নীলাদ্র সামনে ঘুরতেই দেখে আয়াত রুম থেকে বের হচ্ছে। আয়াত রুম থেকে বের হয়ে নীলাদ্রকে রুমের বাইরে দেখে অবাক হয়। আমি তো 20 মিনিটের মতো রুমে ছিলাম, ও ওখানে কি করছে? নীলাদ্র ক্লাসের দিকে যেতে দেখে আয়াত তাড়াতাড়ি দৌড়ে নীলাদ্রর সামনে দাঁড়ায়। আপনি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন? কি? আমি কেন এখানে দাঁড়িয়ে থাকবো? তাহলে? তাহলে কি? হ্যাঁ, আপনি মিথ্যে বলছেন ভাইয়া, আপনি দাঁড়িয়েছিলেন। কি? আমি মিথ্যা বলছি? বাট হোয়াই? লিসেন, আমি নিচ থেকে এসেছি তাই এখান দিয়ে যাচ্ছি, তখন তুমি বের হয়ে আসো। আর কেন দাঁড়াবো? ও তা মনে হলো তাই বললাম। এসব ফাও জিনিসই তোমার মনে হবে। যাও ক্লাসে যাও। থমকে কথাগুলো বলে নীলাদ্র ক্লাসে ঢুকে গেল। আয়াত মন খারাপ করে নিজের ক্লাসে গেল। এদিকে ওদের দিকে একজোড়া লাল চোখ তাকিয়েছিল। তোমার এই ওড়া আমি বন্ধ করব, খাঁচায় বন্দি করব। তুমি শুধু আমার। বলে মানুষটা কাচের গ্লাসটা ভেঙে ফেলল। ম্যাম আমি আসবো। কি রে, তোরে আহানাফ স্যার ডাকলো কেন? আরে কিছু চিত্র প্রিন্ট দিছে, ওইগুলো এঁকে আনতে হবে। ওহ আচ্ছা। আরও কয়েকটা ক্লাস করার পর টিফিন দেয়। ওরা মাঠ থেকে ঝালমুড়ি কিনে খেতে খেতে ক্যাম্পাসে হাঁটতে থাকে। আয়াত হাঁটতে হাঁটতে নীলাদ্রকে ক্যাম্পাসে খুঁজছে। হঠাৎ নীলাদ্রকে 2 তলার বারান্দায় সেই দিনের মেয়েটার সাথে কথা বলতে দেখে ওর নীলাদ্রর প্রতি রাগ ও অভিমান হয়। আমি আর কখনো ওকে খুঁজবো না, তাকাবো না। কেন তাকাচ্ছি? যেটা মন চায় সেটা করুক। বললেই কি সব হয়? আয়াত যতই চাচ্ছে নীলাদ্রর দিকে না তাকাতে, ততই নীলাদ্রর দিকে বারবার চোখ যাচ্ছে। খুব বিরক্ত হয়ে আয়াত একা কলেজের পেছনে লেকের পাড়ের দিকে চলে গেল। এদিকে টিফিনে নীলাদ্র ক্লাস থেকে বের হওয়ার সময় ক্লাসমেট অবন্তী আসে। ওর সাথে পড়ার ব্যাপারে কথা বলতে বলতে দেখলো আয়াত কলেজের পেছনে লেকের পাড়ে যাচ্ছে। তাই নীলাদ্র অবন্তীর সাথে পরে কথা বলবে বলে নিচে নেমে লেকের ওইদিকে যায়। নীলাদ্র লেকের সামনে গিয়ে যা দেখে তা কখনো ভাবেও নাই। নীলাদ্র রেগে ওখান থেকে চলে আসে। আয়াতকে ছেড়ে আনহাব বলল, আয়াত, তুমি ঠিক আছো? জি স্যার। ঠিকমতো হাঁটবে না? আমি না আসলে তো লেকে পড়ে যেতে। সাঁতার পারো না, লেকে আসছো কেন? আমি খেয়াল করি নাই কখন লেকের কিনারায় চলে আসছি। স্যার আপনি কি করে জানেন আমি সাঁতার পারি না? আরে এতক্ষণ তো কেউই সাঁতার পারে না, তাই বললাম। ও। আয়াত ওইখান থেকে চলে আসে। নীলাদ্র লাইব্রেরিতে আসে, কারণ টিফিন টাইমে লাইব্রেরিতে কেউ থাকে না। তাই এখানে এসে নীলাদ্র রাগ কন্ট্রোল করতে থাকে। ফ্ল্যাশব্যাক। নীলাদ্র যখন লেকের সামনে যায় তখন আয়াতকে আহনাফের বাহুতে দেখে নীলাদ্র রেগে ওইখান থেকে চলে আসে। বর্তমান নীলাদ্র নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। ওর বারবার আয়াত ও আহনাফের ওই দৃশ্য চোখে ভাসে। নীলাদ্রকে পাগল পাগল লাগছে। টেবিল থেকে বইগুলো ধাক্কা দিয়ে নিচে ফেলে যায়। আপনি কি করছেন? আয়াতের কণ্ঠ পেয়ে নীলাদ্র পিছনে ঘুরে চিল্লিয়ে বলে, তোমার জেনে কি? আমি কি করি না করি এখানে কি তোমার? যেখানে ছিলে সেখানে যাও। বলেই চেয়ারে লাথি মারে। লাইব্রেরিতে মানুষ পড়তে আসে, আমি কেন যাব? হ্যাঁ, আর আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? ভালোভাবে কথা বলুন। আয়াতের কথা শুনে
নীলাদ্রের আরও বেশি রাগ উঠে যায়। নীলাদ্র খুব কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে। মুখে মুখে তর্ক না করে এখান থেকে যাও, বের হও, গেট আউট। নেভার। আমি কেন যাব? আপনার সমস্যা হলে আপনিই যান। আয়াত, আমি খুব কষ্টে রাগ কন্ট্রোল করে আছি। আমি চাচ্ছি না তোমার সাথে রাগ দেখাতে। সো তুমি আমাকে না রাগিয়ে এখান থেকে যাও। আমি কখন আপনাকে রাগালাম? আপনি যার উপর রাগ করছেন তাকে বলেন, আমাকে কেন রাগ দেখাচ্ছেন? আমার বই লাগবে, আনহাফ স্যার নিতে বলছে, সো সরুন। বলেই আয়াত নীলাদ্রের সামনে বুক সেলফের দিকে পা বাড়ায়। নীলাদ্রের আয়াতের মুখে আহনাফ নাম শুনে মেজাজ বিগড়ে যায়। নীলাদ্র আয়াতের হাত চেপে ধরে নিজের কাছে এনে বলে, এটা কলেজ, ভুলো না। এখানে এসব করলে কলেজ থেকে টিসি দিয়ে দেবে। আমি করছি, হ্যাঁ। আর আপনি আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন আমার হাত। নীলাদ্র কিছু না বলে হাত ছেড়ে আয়াতকে ধাক্কা দিয়ে চলে যায়। আয়াত নিচে পড়ে যায়। আহ, কি সমস্যা এর? তোকে আমি দেখে নিব, আমার উপর রাগ দেখানো। আয়াত নিচ থেকে উঠে কিছু বই নিয়ে ক্লাসে যায়। ক্লাস শেষ করে কলেজ থেকে বের হওয়ার সময় নীলাদ্রকে সামনে দেখে আয়াত নীলাদ্রকে ইগনোর করে রিক্সা নিয়ে চলে যায়। আয়াতের এই ইগনোরের আগুনে ঘি ঢালার মতো হলো। নীলাদ্র আরও রেগে যায়। নীলাদ্র আয়াতকে এখন সামনে পেলে একে সামনে পেলে থাপ্পড় মেরে ঘাড়ামি ঠিক করে দিতাম। বলে বাইক নিয়ে নীলাদ্র বাসায় যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়। নীলাদ্রের বাবা নীল চৌধুরী একজন বিখ্যাত লয়ার এবং নীলা সরকার নীলাদ্রের মা ডক্টর। নীলাদ্রের বড় ভাই নিলয় আছে। নিলয় সাইকোলজি নিয়ে পড়া শেষ করে ইন্টার্নশিপ করছে। নীলাদ্র নিচে আয় খেতে। নীলাদ্র রুম থেকে জোরে বলে, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। নীল দেখ তো নীলাদ্র কেন রেগে আছে, কি হয়েছে? ওকে দেখে মনে হলো রেগে আছে ও। দেখছি আমি, তোমরা খাও। নিলয় উপরের নীলাদ্রর রুমে গেল। কিরে আসবো? তোমার আবার পারমিশন লাগে নাকি? হাসো ভাইয়া। না, তুই রেগে আসোস তাই বললাম। আমি কোনো রেগে নেই। আমাকে মিথ্যে বলছিস যে কিরা সাইকোলজি নিয়ে পড়ে? আরে তেমন কিছু না, চলো খাবার খাবো। চল। তারপর দুই ভাই মা বাবার সাথে খাবার খেয়ে নীলাদ্র ঘুমাতে চলে যায়। আয়াত বাসায় ফিরে খাবার খেয়ে ওরা সব ফ্রেন্ডরা মিলে মুভি দেখতে যায়। মুভি দেখে আড্ডা দিয়ে বাসায় সন্ধ্যায় নাস্তা করে রুবিনা বেগমের সাথে কিছুক্ষণ কথা বলে রুমে পড়তে বসে। তখনই ওই আননোন নাম্বার থেকে কল। প্রথমে না ধরলে বারবার কল দেওয়ার পর আয়াত রিসিভ করে। আসসালামু আলাইকুম জিকে। আমি আনহাফ, স্যার, আপনি আমার নাম্বার পেলেন কি করে? কলেজ ফাইল থেকে। ও স্যার, কোনো কাজ ছিল নাকি? তুমি কি চিত্রগুলো এঁকেছো? না, আঁকবো। ও ওকে, কাল নিয়ে এসো। ওকে, আসসালামু আলাইকুম। বলে আয়াত কল রেখে দিয়ে চিত্র আঁকতে থাকে। তখনই আবার কাব্য চৌধুরী আইডি থেকে মেসেজ। আমি তোর চোখের দিকে তাকিয়ে তোকে বলতে চাই কতটা ভালোবাসি। তোকে অন্য কারোর সাথে দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আয়াত মেসেজটা দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে বসে থাকে। কি রে, তুই পড়া বাদ দিয়া বসে আছোস কেন? হ্যাঁ, কে ও আম্মু? তুমি কখন আসছো? তুই যখন ধ্যানে মগ্ন ছিলিস তখন তা কি নিয়ে তোর ধ্যান? কি বলো তুমি? হ্যাঁ, কেন আসছো? শুন, এইসব ধ্যান বাদ দিয়া মনোযোগ দিয়ে পড় আর খাবার খাবি। আয়াত ও রুবিনা বেগমের সাথে নিচে যায়। কে মামুনি, তোর কি মন খারাপ? না বাবা। আয়াত খেয়ে রুমে গিয়ে চিত্রগুলো সব কমপ্লিট করে শুভকে কল দিল। শুভ, তোর কাছে কি জল রং আছে? না, কেন? ওই চিত্রগুলোর রং করতে হবে। তুই কই আসোস? এত আওয়াজ কেন? বাজারে আমি তোর সাথে পরে কথা বলবো। তুই বাজারে কেন এখন বল? নীলাদ্র ভাইকে খুঁজছি। কি, কেন? আসলে অভি ভাইয়া কাল সকাল 9টায় কল দিয়েছিল। ফ্ল্যাশব্যাক। হ্যাঁ অভি ভাইয়া বলুন। তুমি এখন কই আছো? আমি তো বাসায়। কেন ভাইয়া? তুমি আর শুভ আসতে পারবা এখন? একটু হেল্প করো। আসতে পারবো। আমরা কি হয়েছে? নীলাদ্রকে পাওয়া যাচ্ছে না। মানে? বর্তমান। আসলে নীলাদ্রকে কলেজে থেকে রেগেছিল, কেন জানি না। আমরা জিজ্ঞেস করেছি বলে নাই, পরে বাসায় গিয়েও রেগেছিল। পরে খাবার খেয়ে রুমে ঘুমায়, বিকেলে বের হয়। বাসায় বলেছে আমাদের সাথে আড্ডা দিবে, কিন্তু ও আসে নাই। আমরাও কল দিছি, বন্ধ মোবাইল। নীলা ভাই আমার একটু আগে কল দিয়ে বলেছে নীলাদ্র ভাই কই, বাসায় আসতে বলো। ও, হয়তো কোনো কাজে আছে, আসবে তাড়াতাড়ি। না, ও 4টায় বের হয়েছে, এখন 9টা। এর উপরে বাজে 5 ঘন্টা, ওর কোনো খবর নাই। কোনো কাজ থাকলে বলতো।
আর মোবাইলও বন্ধ, কিছু তো হইতেছে। তোমরা আসো, আমরা খুঁজি। আঙ্কেল পুলিশে কমপ্লেন করেছে, আমরাও খুঁজবো। আচ্ছা আসছি। এখন 11টা বাজে, এখনো পাস নাই? না। কি বলস? কই আছিস? আমি আসতেছি। তুই এসে কি করবি? দেখিস কি করি, আমি আর তিথি আসছি। আয়াত কল রেখে ওর মা বাবার রুমে যায়। বাবা আসবো? এই তুই বোরকা পরে কেন? আব্বু আমি একটু বাইরে যাব। কেন? আসলে আম্মু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি আসাদ আঙ্কেলের মাধ্যমে সাহায্য করব। তাহলে কল করে তোর আব্বু বলে দিবে তুই যাবি কেন, আর কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আম্মু আমাদের সিনিয়র ভাই আর শুভ ও রকি আছে, তিথিও যাবে, প্লিজ যাই। কি তুই কোনো ছেলেকে খুঁজতে যাবি? না, ঘরে বস। আম্মু প্লিজ। আব্বু করে লাভ নাই, তোর মা যেটা বলছে সেটাই। আব্বু কিছু বলো। যা, তুই আর সাবধানে যা। তুমি ওকে যেতে দিচ্ছ এত রাতে? চুপ করো, ও যাক, শুভকে বল আসতে। ও আসছে। আয়াত চলে যায়। তুমি কেন যেতে বললে? যদি ওর কিছু হয়? কিছু হবে? শুভ ও রকি আসছে, আর তুমি দেখলে না তোমার মেয়ে কেমন ছটফট করছে, কান্না করছে মনে হয়, তাই যেতে দিলাম। কিন্তু তারপরও কিছু হলে? কিছু হবে না, আসাদকে আমি কল দিচ্ছি ওদের সাথে থাকতে। আয়াত গাড়ি নিয়ে তিথির বাসায় গিয়ে শুনতে পায়, মা যেতে দাও। না, আয়াত আসুক। আমি আসছি আন্টি। আয় মা। না আন্টি, যেতে হবে, আমরা আসছি। সাবধানে যা। আয়াত ও তিথি গাড়ি নিয়ে শুভদের ওখানে যায়। এখানে শুভ, রকি, অভি ভাই, নাইম ভাই, শিশির ভাই, মিম আপু, শিমু আপু, আরও কয়েকটা ছেলে আছে। তোমরা কেন আসছো? আপু এই বিপদে আমরা আসবো না। তারপর তোর মা বাবা আসতে দিছে? জি দিছে। তুমি এসে কি করবে? তোমরা বাসায় যাও। আমি কেন যাব? আর আপনি কে? নিলয় ভাই, নীলাদ্র এর বড় ভাই। ও ভাইয়া, আমরা আপনাদের বাসায় যাব। কি বলো আয়াত তুমি? ওখানেই পাবেন নীলাদ্রর খোঁজ। তুমি কি জানো? আপনারা আসেন বলছি। আয়াত এই বলে গাড়ি নিয়ে যেতে থাকে। ওরা সবাই নীলাদ্রর বাসায় যায়। কি রে নীলাদ্র কই? আমার ছেলে কই? ও আসছে? মা আমরা নিলয়কে বলতে না দিয়ে আয়াত বলল, আন্টি নীলাদ্র ভাইকে পাই নাই, কিন্তু আমরা খুঁজে বের করব, আপনি শান্ত হন। আর ওনার রুমটা কোথায় বলেন। নিলয়, এই মেয়ে কে? আর তোরা এখানে কেন? যা আমার ছেলেকে খুঁজে আন। মা দাঁড়াও, আয়াত কি করে দেখি। ও নীলাদ্র এর জুনিয়র আয়াত, ওপরে নীলাদ্র রুম। ও আচ্ছা। এই মেয়ে কই যাও? তুই এই মেয়ের কথা শুনস? আমার ছেলেকে না খুঁজে? ওপর চলো সবাই, দেখি কি করে। আয়াত রুমে গিয়ে টেবিল থেকে ল্যাপটপ নিয়ে নিলয় ভাইকে বলল, এটার পাসওয়ার্ড জানেন? হ্যাঁ দেও। আয়াত তুই ল্যাপটপ দিয়ে কি করবে? আরে নীলাদ্রের ল্যাপটপ ও মোবাইল কানেক্ট করা, এখান থেকে মোবাইল কত দূরে তা জানতে পারবো। রাইট, আয়াত আমার মনে হয় ওরাই। তুমি কি করে জানো নীলাদ্রের মোবাইল ও ল্যাপটপ কানেক্ট করা? আমার মনে হলো, কারণ বেশিরভাগ মানুষ এই কানেক্ট করে, তাই নিলয় ভাইয়ার লোকেশন কোথায়? 20 কিলোমিটার দূরে। তাহলে চলুন, মিম আপু ও তিথি আন্টির সাথে থাকেন, আমরা যাই। আপুরা থাকুক, আমি যাই। না, তুই যে ভিতর ডিম, তোর দরকার নাই। আয়াত তুমিও থাকো, ওরা যাক। আমি যাই, আমাদের বাসার কাছে জায়গাটা, তাই আমি যাব। চলো আয়াত। ওরা লোকেশন পৌঁছে সবাই ছড়িয়ে পড়ে জায়গাটাতে নীলাদ্রকে খুঁজতে থাকে। আয়াত একটা বাড়িতে ঢুকে একটা লোকের পাশে নীলাদ্রের রক্তাক্ত অবস্থায় দেখে। নীলাদ্র! আয়াতের চিৎকার শুনে সবাই চলে আসে, আর লোকটা দৌড়ে চলে যায়। আয়াত নীলাদ্রের পাশে বসে অভি, শিশির, শুভ, রকি ওরা ওই অচেনা লোকের পিছনে দৌড়ায়। ওরা ওই লোকটাকে ধরতে পারে না। নীলাদ্রের জীবন রিস্ক, তাই ওকে বাসায় নিয়ে যায়। পুলিশ জায়গাটা তদন্ত করে। আমার নীলাদ্রের কি এই অবস্থা করলো? ওকে হসপিটালে না নিয়ে এখানে কেন? যদি আবার অ্যাটাক করে? নীলাদ্রকে রুমে নিয়ে যায়। বাসায় ডক্টর এসে ব্যান্ডেজ করে স্যালাইন লাগিয়ে যায়। মা, তোমার জন্য আমার ছেলেকে পেলাম, না হলে কি হতো? আমি তো উসিলা, আল্লাহ সব করেছে। আচ্ছা আমরা বাসায় যাই। আচ্ছা, সাবধানে যেও তোমরা। সবাই বের হয়ে আসে। আয়াত, রকি, শুভ ও তিথি একসাথে যায়। আয়াত বাসায় যেতে যেতে নীলাদ্রর কথা ভাবতে থাকে।
যখন নীলাদ্রকে রক্তাক্ত অবস্থায় দেখে মনে হয়েছিল যেন শ্বাস বন্ধ হয়ে আসে। আয়াত অনুভূতিহীন হয়ে পড়েছিল। ওর প্রচুর কষ্ট হচ্ছে।